স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ফারুক আহমেদকে বিসিবির বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘটনা প্রবাহ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ফারুক আহমেদের 9 মাস আসলে কেমন কাটলো আপনার মনে হয়? 9 মাসে যে শেষ হয়ে যাবে বিষয়টা আসলেই দুঃখজনক, কারণ তিনি নির্বাচিত প্রেসিডেন্ট না। তিনি যখন 5ই আগস্ট আসলে সরকার পরিবর্তন হয়, তখন সব বোর্ডেই, সব ক্রিকেট বোর্ড বা পুরো দেশেই আসলে অনেক পরিবর্তন আসে। সেই পরিপ্রেক্ষিতেই আসলে ফারুক আহমেদ বিসিবিতে প্রেসিডেন্ট হয়ে আসেন, এবং তার একটা প্রক্রিয়া ছিল, যেই প্রক্রিয়ার মাধ্যমে তিনি বোর্ড প্রেসিডেন্ট, এবং সেই প্রক্রিয়া দিয়ে তিনি আবার আসলে এখন পদ থেকে সরে গিয়েছেন। আমরা কিন্তু বুধবার সকাল থেকে আসলে একটা আজ পাচ্ছিলাম যে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া এরকম একটা গুঞ্জন কিন্তু ছিল। তারপর আমরা বুধবার রাতে কিন্তু দেখলাম যে ফারুক আহমেদের সঙ্গে কিন্তু ক্রীড়া মন্ত্রী, যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন, তিনি কিন্তু একটা বৈঠক করেছিলেন। তারপর ফারুক আহমেদ বেশ কয়েকটা গণমাধ্যমে কিন্তু বলেছিলেন যে তাকে তার উপর আস্থাটা আসলে রাখতে পারছে না, সরকার রাখতে পারছে না। এরপর তাকে আসলে সরে যেতে বলা হয়েছে। ফারুক আহমেদ কিন্তু তখন পর্যন্ত অনড় ছিলেন বিসিবির বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, তিনি আসলে থেকে যাবেন। কিন্তু গতকালকে এই ঘটনায় কিন্তু একটা টুইস্ট আসলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 9 জন পরিচালক আছেন, এর মধ্যে 8 জনই কিন্তু অনাস্থা জানিয়ে ক্রীড়া পরিষদকে একটা চিঠি দিয়েছিলেন। এরপর মোটামুটি কিন্তু বোঝা হয়ে যায় যে ফারুক আহমেদের আসলে থাকা হচ্ছে না। পরে রাতে একটা প্রজ্ঞাপন জারি হয়, এই রাতের মধ্যেই ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া। সব মিলিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটের উপর এটা কতটুকু আসলে প্রভাব পড়বে? আজকে যে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি20 আছে, এটার কথা কিন্তু অনেকেই ভুলে গেছে এই ঘটনাগুলোর জন্য। আপনি যেটা বলছিলেন যে পুরা টাইম লাইনটা, যে এই ঘটনার পরে এই ঘটনা হয়েছে। এর আগে কিন্তু যে ফারুক আহমেদের ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক কথা হয়েছে, বিপিএল নিয়ে অনেক কথা হয়েছে। সবকিছুর পরিপ্রেক্ষিতেই কালকে যে অফিসিয়াল আসলে লেটারটা এনএসির কাছে দেওয়া হয়েছে বা ক্রীড়া উপদেষ্টার পাঠানো হয়েছে, সেখানে কিন্তু আসলে তারা বলেছে যে ফারুক আহমেদ একনায়কতন্ত্র ভাবে চালাচ্ছে, অনেক ডিসিশন তিনি নিজের ইচ্ছায় একাই নিয়ে নিচ্ছেন, বোর্ডে যারা পরিচালক তাদের একটা মতামত নিচ্ছেন না। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে এভাবে হচ্ছে যে তার কমপ্লেনটা করা হয়েছে। এবং ফারুক আহমেদ কিন্তু সাথে সাথেই আসলে বলেছেন যে তার এগেনস্টে যা বলা হয়েছে সেগুলো আসলে যারা করছে তারাই আসলে নিজেদের দোষটা ঢাকতে চাচ্ছেন। তিনি কিন্তু ওপেনলি এই কথা বলেছেন, এবং আজকে কিন্তু শোনা যাচ্ছিল তিনি দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসেই বলেছেন, বলেছেন যে তিনি দেশেই আছি, আমি কিন্তু যাচ্ছি না। তিনি ফাইট করতে চাচ্ছেন। এখন এখানে আরেকটা বড় বিষয় যেটা রয়েছে, যে তিনি আইসিসিকে জানিয়ে দিয়েছেন। আইসিসিকে তিনি জানিয়েছেন যে তাকে জোর করে সরানো হচ্ছে, তাকে অনৈতিকভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। সো এইখানে একটা বড় কোশ্চেন মার্ক আসছে যে আইসিসি কোনো অ্যাকশন নিবে নাকি। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে কিন্তু এরকম প্রেক্ষাপট কিন্তু দেখেছি। রিসেন্ট টাইমসে যদি বলেন, জিম্বাবুয়ের ক্ষেত্রে এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, পরে আবার কিন্তু তুলে নেওয়া হয়েছে। তারপর শ্রীলঙ্কাও কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল, সাউথ আফ্রিকা পড়েছিল লম্বা একটা সময়। বাংলাদেশের ক্রিকেটার আসলে এরকম নিষেধাজ্ঞার মুখে কি পড়তে পারে, এরকম সম্ভাবনা কি আছে কিনা? না, এটা আসলে অনেকেরই কোশ্চেন বা অনেকেই এটা নিয়ে চিন্তায় রয়েছেন। কিন্তু এইখানে আসলে একটা বিষয় রয়েছে যে তিনি যেই প্রক্রিয়ায় বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন সেভাবেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সো যেই প্রক্রিয়া তিনি হয়েছেন সেখানে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের দ্বারা তিনি হচ্ছে ফার্স্টে ডিরেক্টরশিপ পান। সেখান থেকে তারপরে যারা বাকি যে ডিরেক্টর রয়েছে তারা তাকে হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। তো তিনি হচ্ছে মনোনীত প্রাপ্ত প্রেসিডেন্ট। তিনি কিন্তু নির্বাচন দ্বারা আসেন। তার সাথে নাজমুল হাসান ফাহিমও ছিল। এই দুইজনকেই কিন্তু নতুন করে নেওয়া হয়। এখন এখানে এই যেই এনএসির যেই কোটাটা রয়েছে দুইজনের, সেটা কিন্তু আগে থেকেই রয়েছে। আর আইসিসিও কিন্তু সেটা জানে, সেটা মেনেই কিন্তু আইসিসি বিসিবির যে গঠনতন্ত্রটা আছে, এটা কিন্তু প্রথমে আইসিসি এপ্রুভ যদি না করতো তাহলে হতো না। কিন্তু এনএসসির 2টা যে কাউন্সিলরশিপ যে তারা যে দিতে পারে, এটা কিন্তু আইসিসি এপ্রুভ করেছে। সো এখানে কিন্তু কোনো বাধাগ্রস্ত হওয়ার কিছু নেই। এখানে যখন তিনি ওইভাবে যখন ইলেক্টেড হয়েছে, তখন কিন্তু আইসিসি আসলে কিছু বলেনি, কমপ্লেন জানায়নি। তিনি 9 মাস রান করেছেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। সো সেক্ষেত্রে এখন এটা সরকারিভাবে হলেও, সরকারি উপদেষ্টার সাথে কথা বললো, কিন্তু এটা প্রক্রিয়া মেনেই হয়েছে। যখন আইসিসি যখন ইনভেস্টিগেশন করতে যাবে, মনে করেন ফারুক বললো আমাকে জোর করে সরকার থেকে
চাপ দিয়ে সরিয়ে এখানে আসলে আইসিসির যে নীতিটা রয়েছে যে সরকারের কোনো ইন্টারফিয়ারেন্স করা যাবে না, বোর্ড প্রত্যেকটা ক্রিকেট বোর্ড স্বতন্ত্রভাবে চলবে, সেখানে যেই করেছে তার এগেইনস্টেই একটা অ্যাকশন নেওয়া হয়েছে। কিন্তু এইখানে আপনি যখন আইসিসি যখন ইনভেস্টিগেশন করতে যাবে তখন কিন্তু তারা দেখবে যে এই গঠনতন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন, সেভাবে আমরা অ্যাপ্রুভ করেছি, এখন তারাই কিন্তু আপনি তাকে বাদ দিচ্ছেন। যেমন বোর্ড 8 জন ডিরেক্টর যখন কমপ্লেন করেছে, 8 জন ডিরেক্টর যখন কমপ্লেন করে তখন কিন্তু সেটা তারা সিলেক্ট করেছিল, তারাই কমপ্লেন করেছে যে তার সাথে আমরা কাজ করতে পারছি না, সেইভাবেই আইসিসির কাছে বলা হয়েছে। সো আইসিসি যখন সেটা ইনভেস্টিগেশন করে দেখতে যাবে তখন কিন্তু দেখবে যে তারাই, যারা এনএসসি যারা তাকে দিয়েছিল তারাই হচ্ছে তাকে সরিয়ে দিয়েছে, ডিরেক্টরশিপটা ক্যান্সেল করেছে। সো ডিরেক্টরশিপটা যখন ক্যান্সেল করে তখন আসলে ডিরেক্টলিও যদি আপনার প্রেসিডেন্ট তিনি থেকে বাদ না হয়, মানে অটো তিনি আসলে বাদ হয়ে যান, তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন না, সেভাবেই কিন্তু আসলে প্রেসিডেন্টের পদটা খালি হয়ে গিয়েছে। এবং সেই প্রক্রিয়াতেই বুলবুলকেও কিন্তু তারা ডিরেক্টরশিপ দিচ্ছেন এবং সেখান থেকে হয়তো মানে সেখান থেকেই তিনি প্রেসিডেন্ট হবেন। এখন কিন্তু আমরা কিন্তু জানতে পেরে গেছি এর মধ্যে যে আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, তার আসলে বোর্ড প্রেসিডেন্ট হতে খুব বেশি বাধা নেই। কিছুক্ষণের মধ্যে বিসিবিতে একটা আসলে মিটিং অনুষ্ঠিত, বোর্ড মিটিং হবে, সেখানে আসলে ইলেক্টেড হয়ে যাওয়ার কথা ফারুক আহমেদের, আমিনুল ইসলাম বুলবুলের। সো এখানে আসলে কোনো একটা বাধা নেই। তবে এই জায়গাটায় একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ফারুক আহমেদ আগামী, যেহেতু বিসিবি নির্বাচনটা খুবই ঘনিয়ে আসছিল, আগামী 2-3 মাস বা 4 মাস কি ফারুক আহমেদকে নিয়ে কি রান করা যেত না? তিনি কি এতটাই অনিষ্ট হয়ে গিয়েছিলেন যে সরকার বা ক্রীড়া পরিষদ তারা 3-4 মাস তাকে সহ্য করতে পারছিল না, এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছিল কিনা? এখন এই যে যেই তিনি যেরকম কমপ্লেনগুলো করছেন যে আসলে তাকে নিয়ে যেই কমপ্লেনগুলো আছে সেগুলোই আসলে যে অন্যান্য বোর্ড ডিরেক্টর রয়েছে তারাই আসলে সেগুলোর সাথে, এখানে কিন্তু ফারুক আহমেদ 2 জনের নাম স্পেশালি কিন্তু মেনশন করেছেন। তারা বিভিন্ন মানে এই আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ক্লাবের মালিকানায় ছিলেন বিসিবি বোর্ড ডিরেক্টররা, তারা যেই ক্লাবগুলো ছেড়ে চলে গেছেন বিসিবির বর্তমান ডিরেক্টরদের মধ্যে 2-3 জন, তারা কিন্তু সেই সব ক্রিকেট ক্লাবগুলাই কিন্তু চালাচ্ছে। এগুলো ক্লাব পরিচালনার ক্ষেত্রে ফারুক আহমেদ কিন্তু বাধা দিচ্ছিলেন। সেক্ষেত্রেই কি এই কারণেই কি তারা কি তাদের লক্ষ্যবস্তু হয়েছেন কিনা ফারুক আহমেদ? না, এখানে আসলে যারা অন্যান্য ডিরেক্টর রয়েছে তারা কিন্তু গত যেই বোর্ডটা ছিল তাদের ডিরেক্টর নতুন কিন্তু শুধু নাজমুল ফাহিম ছিল, নাজমুল ফাহিম তিনিও কিন্তু আসলে এইখানে এই স্বাক্ষর দিয়েছেন, শুধু স্বাক্ষরটা ছিল না আকরাম খান। সো তিনি বাদে, আকরাম খান বাদে বাকি সবাই কিন্তু সেম ভাবেই আসলে তার এগেইনস্টে গিয়েছে বা তাকে বলেছে যে তার সাথে আসলে কাজ করা যাচ্ছে না। আর এখানে ফারুক বলছে যে আমি আসলে যারা করাপ্টেড তাদেরকে শক্ত হাতে মানে চালাতে গিয়েই আসলে তারা আমার সাথে কোনো করছে না বা তারা আমার সাথে নেই, সেটা কিন্তু তিনি বলেছেন। কিন্তু এখন এই যে ইস্যুগুলো ক্রিয়েট হলো, এইখানে আলটিমেটলি দেশের ক্রিকেটের জন্য একটা শঙ্কা। আপনার এই যে আপনি বলছেন 3 মাস বাকি আছে নির্বাচনে, 3 মাস রাখতে পারল নাকি, কিন্তু এটা কিন্তু লং টার্ম কোনো প্রসেস হলো না। আপনি এখন যেই মানে যেই জলটা ঘোলা হয়েছিল এরপরে ফারুক আহমেদকে যদি রাখতেন তখনও কিন্তু আসলে অনেক কথা হতো। সেখানে এই 3 মাস আসলে বুলবুল কি করবেন সেটা একটা বড় বিষয়। তবে আরেকটা আমার মনে হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপার কিন্তু চলে এসেছিল। ফারুক আহমেদ যখন আসলে ঘোষণা করলেন যে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নেবেন, তিনি বোর্ড প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিসিবির একটা নির্বাচন কতটা আসলে স্বচ্ছ হবে এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তার একটা প্রভাব কিন্তু বিস্তার করতে পারতেন, এরকম একটা সুযোগও ছিল। ক্রীড়া পরিষদ থেকে হয়তোবা চেয়েছে এই জায়গায় একজন নিরপেক্ষ একজন থাকুক, যিনি আসলে নির্বাচনটা ভালোভাবে পরিচালনা করে তিনি আসলে দায়িত্বটা নতুন প্রেসিডেন্টের কাছে ছেড়ে দিয়ে চলে যেতে চাইবেন। এটা কি এরকমটা মনে হয় কিনা? এরকম আসলে মানে এখন তো যেরকম পর্যায়ে চলে গিয়েছে, তিনি এখন কাউকে না কাউকে তো আসলে বসাতে হবে। বুলবুল কিন্তু সবসময় বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতো, সমালোচনা করতো, কিন্তু তিনি এবারও এসে বলেছেন যে আমি সবসময় দেখতাম যে কি চলছে না চলছে, এবং সেটা নিয়ে তিনি আসলে বোর্ড যারা ছিল মেম্বার ছিল তাদের সাথে আসলে তার একটা গ্যাপ হয়ে গিয়েছিল। কারণ যখন দেখছিল যে এত অনিয়মের মাধ্যমে হচ্ছে বোর্ড চলছে, তিনি সেগুলো আসলে করতে পারছেন না। কিন্তু তিনি বলেছেন যে 3 মাসে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে তিনি এসেছেন, আইসিসি থেকে তিনি কথা বলে এসেছেন, স্পেশাল একটা পারমিশন নিয়েছেন, তিনি যেই দায়িত্ব পালন করেন সেই দায়িত্ব 3 মাস পরে কিন্তু আইসিসি থেকে ছুটি নিয়েছেন, বিসিবি দায়িত্বটা ছেড়ে তিনি আসলে নিজের প্রফেশনে ফিরে যাবেন। কালের কণ্ঠে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু বলেছেন যে তার যে এখন ইস্যুগুলো আছে সেটা পার্মানেন্ট, মানে যেই জবটা আইসিসি আছে সেটা
পার্মানেন্ট না, তিনি হচ্ছে কন্ট্রাকচুয়াল জবে আছেন, সো বছর বছর সেটা রিনিউ হয়। সো তার এই জুনে এই সেশনটা শেষ হয়ে যাবে, সো তিনি তো এরপরে কিন্তু এখনই জয়েন করছেন না, কারণ তিনি যদি এই দায়িত্বটা নেন তখন কিন্তু আইসিসি আবার আমরা কিন্তু জানি যে আমিরুল ইসলাম বুলবুলের ফুল ফ্যামিলি কিন্তু অস্ট্রেলিয়াতে থাকেন, তার ছেলে অস্ট্রেলিয়ার যুব দলে খেলেন, এটাও কিন্তু একদম আমাদের জন্য আসলে খুবই গর্বের একটা বিষয়। সেই হিসেবে তিনি আসলে পরিবার ছেড়ে নিজের একটা কমফোর্ট জোন ছেড়ে বাংলাদেশের দায়িত্ব পালন করতে আসছেন, তিনি আসলে লম্বা সময় পালন করবে না, এটাই কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, আর কথা হচ্ছে যে তিনি স্যাক্রিফাইসের কথা বলছেন, কিন্তু আমরা এই ফারুক আহমেদকে নিয়েও কিন্তু অনেক আশাবাদী ছিলাম যে তিনি ক্রিকেটটা হয়তো উন্নতির দিকে নিয়ে যাবে বা আরো ভালোভাবে রান করবে, সেটা কিন্তু আসলে হয়নি। 9 মাসের মাথায় তাকে আসলে সরে যেতে হয়েছে। এই এত চেঞ্জের মধ্যে আসলে ক্রিকেটটাই কিন্তু হারিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মেইন জিনিস, সেটাই কিন্তু হারিয়ে যাচ্ছে। তামিম ইকবাল কিন্তু আজকে বলেছেন যে ক্রিকেট বোর্ডে সবই হচ্ছে, ক্রিকেটটা বাদে। সো এই জিনিসটা আসলে সবারই কথা, এটা খুবই আর আইসিসির যে বিষয়টা রয়েছে সেটা আরেকটু যদি অ্যাড করি, যে আসলে আইসিসির প্রেসিডেন্ট এখন জয় শাহ, তিনি আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিন্তু একটা সম্পর্কের একটা অবনতি হয়েছে 5 আগস্টের পরে। এখন যেই একটা কনসার্ন রয়েছে, এটা বলে আমি শেষ করে দিব, যে একটা কনসার্ন রয়েছে যে তারা যদি আসলে চায় কোনো একটা সুতা বের করে, কোনো একটা লুপ হোল বের করে বাংলাদেশকে আসলে একটা চাপে ফেলতে সেটা সম্ভব, সেটা কিন্তু সম্ভব। কারণ এইরকম একটা ইন্টারফেয়ারেন্স হয়েছে, যদিও ইনভেস্টিগেশন করতে গেলে দেখা যাবে যে নিয়ম অনুযায়ী হয়েছে, যেটা আগের যদি ব্যান হওয়ারই হতো তাহলে কিন্তু প্রথমবারই হতো, কিন্তু এখন যেহেতু সো এখানে একটা স্বস্তির ব্যাপার রয়েছে। কিন্তু একটা কিন্তু রয়ে গিয়েছে, যেহেতু আইসিসির প্রেসিডেন্টটা জয় শাহ এবং ভারতের সাথে বাংলাদেশের একটা আমরা আসলে আইসিসির পরবর্তী কোনো মিটিং যদি হয়, এর আগে হয়তো বা তাদের একটা স্টেটমেন্ট আমরা দেখতে পারবো যে তারা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে তাদের আসলে মন্তব্যটা কি, তারা আসলে কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে দেখছে বিষয়টা। আরেকটা হচ্ছে যে রিয়াসাত আজিম ভাই, যিনি রেগুলার এই জিনিসগুলো আপডেট, তিনি তার ভিডিওতে রিসেন্টলি বলেছেন যে লাস্ট ভিডিওতে বলেছে তার সাথে আইসিসির সাথে যোগাযোগ হয়েছে, সেখানে বলেছে যে সব কিছু আসলে ক্লিয়ার করেই তারা এই পর্যায়টা গিয়েছে। এনএসি কথা বলেছে আইসিসির সাথে এবং বুলবুলও কথা বলে এসেছেন। সো আমার মনে হয় যে এই সংখ্যাটা আসলে এত সংখ্যার না, যদিও এখনো কিছু বলেনি, এখনো কিছু তারা বলেনি। এখন আমরা আসলে দেখি নতুন বোর্ড তিনি আসলে জয়েন করলে ক্রিকেটে আজকে ম্যাচ রয়েছে, ম্যাচটা কি হয়, এই জিনিসগুলো আসলে আরো অনেক কিছু একটা মনে হচ্ছে যেন একদম ভাঙাচুরা একটা বিল্ডিং কে আবার হচ্ছে, এটা গুমোট একটা পরিবেশ হয়ে আছে। এটা আসলে কতদিনে স্বাভাবিক হবে এটা আসলে দেখার বিষয়। যেরকম মেঘলা, বিসিবি আসলে যেরকম মেঘলা হয়ে রয়েছে, আশা করবো যে দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।